জনতার রক্তে তৈরি যে সিংহাসন, শাসক কি ভেবেছিল চিরকাল তার নিচে সাধারণ মানুষকে জুতোর মতো পিষে রাখা যাবে? ভেবেছিল পুলিশের লাঠি, প্যালেট গান আর অঝরে চলা টিয়ার গ্যাসের ধোঁয়ায় যুব সমাজের মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দেওয়া যাবে? ভুল, চরম ভুল হিসেব। দিল্লির যন্তর মন্তর থেকে আজ যে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে তার নাম যুব সমুদ্র। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে 20 বছরের তরুণী, অথচ রাজপথে কিন্তু মোদী সরকারের লাঠির সামনে বুক চিতিয়ে লড়াই করছে হাজারো হাজারো ছাত্রছাত্রী। চিৎকার করে বলছে, মারো, আরো কত মারবে মারো। কিন্তু দেশের এই মোদীশাহী আর 1 ইঞ্চিও মেনে নেওয়া যাবে না। কৃষক রাজপথে, শ্রমিক রাজপথে, উত্তর পূর্ব ভারত আগুনে জ্বলছে, আর প্রবাসীরা সরব হয়েছেন লন্ডন থেকে ভ্যাঙ্কুভারে। যে সরকার ভেবেছিল লাঠি মেরে সব চুপ করিয়ে দেবে, তারা আজ নিজেরাই থরথর করে কাঁপছে। কারণ এই আন্দোলনের কোনো একক মুখ নেই তো যাকে আপনি কিনে নেবেন, নেই কোনো দল যাকে ভয় দেখাবেন। এটি জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। ক্ষমতার দম্ভ বনাম ক্ষুব্ধ যুব শক্তির এই নজিরবিহীন লড়াই কার দিকে ঘুরছে ইতিহাসের চাকা? সত্যিই কি তবে ছাত্রছাত্রীর সামনে হাঁটু মুড়তে বাধ্য হচ্ছে মোদী সরকার? আসুন দেখে নেওয়া যাক আজ রাজপথ আর রাজনীতির ঠিক কোন মোড়ে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ভারত। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পিছনে খবর। সারা বিশ্বের স্বৈরাচারীদের চিন্তা করার একটা নির্দিষ্ট ধাঁচ থাকে। তারা মনে করে যে জনতা তাদের ক্ষমতার সিংহাসনে বসিয়েছে, সেই জনতাকেই চিরকাল জুতোর তলায় পিষে রাখা যাবে। কিন্তু মানুষের আত্মসম্মান আর প্রতিরোধ যখন তুঙ্গে উঠে, তখন ইতিহাস তৈরি হয়। ঠিক যা এখন দিল্লিতে আমাদের চোখের সামনে ঘটছে। দিল্লির যন্তর মন্তরে 48 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। হাজারো হাজারো মানুষের আসা যাওয়া সেখানে কিন্তু এক টানা চলছে, বিরাম নেই, বিরতি নেই। যেন স্বতঃস্ফূর্ত একটা জোয়ার আসছে, কিন্তু শান্ত ধীর লয়ে। পুলিশের লাঠিচার্জ, প্যালেট গান আর অঝরে টিয়ার গ্যাসের সেল কোনো কিছুই এই ভিড়কে আটকাতে পারছে না। পরিস্থিতি কতটা ভয়াবহ! 20-22 বছরের একটি মেয়ে এখন হাসপাতালের আইসিইউতে ভর্তি, তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন তার বেঁচে ফেরার আশা অত্যন্ত ক্ষীণ। কিন্তু এই নির্মমতার পরও লড়াই থামেনি। আন্দোলন ছড়িয়ে পড়ছে সংসদ থেকে রাস্তায়। দিল্লির এই ক্ষোভের আগুন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন শহরে। শুধু ভারতই নয়, দেশের বাইরেও এই প্রতিবাদের ঢেউ পৌঁছে গেছে। পার্লামেন্টের সামনে মোদী সরকারের মুখোমুখি দাঁড়িয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। তিনি সরাসরি সরকারের কলার ধরে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট মনে করিয়ে দিয়েছেন, এই সংসদ ভবন শুধু বিজেপি বা সরকারের একার সম্পত্তি নয়, এটি এই দেশের প্রতিটি নাগরিকের। সঞ্জয় সিং এক নতুন শব্দবন্ধ তুলে ধরেছেন, মোদীশাহী। তিনি স্লোগান তুলেছেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মোদীশাহী আর চলবে না। সংসদে চরম ক্ষোভ প্রকাশ করে সঞ্জয় সিং সরকারকে কিভাবে ঘিরে ধরেছিলেন, শুনুন তার সেই বক্তব্য। यहाँ खड़ा होने से कैसे रोका आपने? यह भारतीय जनता पार्टी का साधन नहीं है, यह हम सबका साधन है। यहाँ गुंडागर्दी के खिलाफ नारा लगाएंगे। চিৎকার করে সঞ্জয় বলছেন, আমাকে এখানে দাঁড়াতে বাধা দেওয়ার সাহস আপনাদের কিভাবে হয়? এটা ভারতীয় জনতা পার্টির কোনো ব্যক্তিগত ভবন নয়, এটা আমাদের সবার সংসদ। আমরা এখানে গুন্ডাগিরির বিরুদ্ধে সরব হবই। গণতন্ত্রে গুন্ডামি চলবে না। এই গণতন্ত্র মোদীশাহী কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সঞ্জয় সিং এর এই বক্তব্য স্রেফ ভাষণ নয়, এটা চরম ক্ষোভের বহিঃপ্রকাশ। বিগত 4-5 দশক ধরে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই সমাজবাদী নেতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। জেল খাটার পরও তার চোখ মুখে কোনো ভীতি নেই। তিনি পুরোপুরি বেপরোয়া, নির্ভীক। শুধু তিনিই নন, আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালও সরাসরি তোপ দেগেছেন। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, দেশদ্রোহী ও সন্ত্রাসী আচরণ আসলে সরকারের তরফই করা হচ্ছে। মাসের পর মাস জেলে কাটিয়ে আসা এই দুই নেতার দৃঢ়তা আন্দোলনের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এখন আরো অন্যদিকে মোড় নিচ্ছে। এতদিন শুধু তরুণ ছাত্ররা রাজপথে ছিল, এখন তাদের সমর্থনে পথে নেমেছেন কৃষকরাও, আর তাদের উপরও পুলিশ একই নির্মমতা চালাচ্ছে। এই মুহূর্তে দেশের বড় বড় শহর দিল্লি, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর এবং লখনৌতে এই প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়েছে। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বারাণসীতেও ছাত্ররা মিছিল বের করেছে।
বিজ্ঞানের সহজ নিয়ম, যে জিনিসকে যত বেশি চেপে ধরার চেষ্টা হবে তা তত বেশি শক্তি নিয়ে ওপরের দিকে উঠে আসবে। এই সাধারণ সত্যটা তরুণরা বোঝে, কৃষকরা বোঝে, শুধু বোঝে না কারা জানেন? আত্মম্ভরী রাষ্ট্রীয় শাসক। সরকার ভেবেছিল লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর পুলিশি বর্বরতা চালিয়ে যুব সমাজের মনোবল ভেঙে দেওয়া যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। মানুষ এখন বিছানাপত্র গুটিয়ে ব্যাগে বেঁধে আন্দোলনের অকুস্তরের দিকে রওনা দিচ্ছে। এরই মধ্যে আলোচনায় বসার নামে তামাশা তৈরি করা হয়েছে। আন্দোলনকারী প্রতিনিধিদের মধ্যে সৌরভ দাস ও অভিজিৎ দীপকে সরকারের তরফে গতকাল ডেকে পাঠানো হলো। খবর অনুযায়ী 4 ঘন্টা বসিয়ে রেখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাদের মাত্র 15 মিনিট সময় দিলেন। আর সেই 15 মিনিটের হাস্যাস্পদ বৈঠকে আন্দোলনকারীদের একটি দাবিও মেনে নেওয়া হলো না। এক্সে কেউ একজন লিখেছেন, যার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমাদের তরুণরা রাস্তায়, কৃষকরা রাজপথে, সংখ্যালঘুদের মধ্যে চরম ক্ষোভ। উত্তর পূর্ব ভারত আগুনে চলছে, শ্রমিকরাও দিশেহারা। কয়েক সপ্তাহ আগে কারখানা শ্রমিকদের বিশাল প্রতিবাদ আমরা দেখেছি। পুলিশ দিয়ে তাদের কণ্ঠরোধ করার, মনোবল ভাঙার চেষ্টা চালানো হচ্ছে। তবু বারবার নতুন নতুন প্রতিবাদ আছড়ে পড়ছে। যদি দেশের তরুণ, কৃষক, শ্রমিক, সংখ্যালঘু সবাই আজ বিপর্যস্ত এবং মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন, তবে প্রশ্ন ওঠে, ভোটে মোদীকে জেতাচ্ছেটাকে? প্রতিবাদের এই ছবি এখন ছড়িয়ে পড়ছে সর্বত্র। এমনকি যে গোয়াকে স্রেফ পার্টি স্টেট বা আমোদ প্রমোদের জায়গা বলে ভাবা হতো, রাতে সেখানকার মানুষও রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও এই ক্ষোভের আগুন পৌঁছে গেছে। লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে প্রবাসী ভারতীয়রা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সেখান থেকে স্লোগান উঠছে, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম আর ইনকিলাব জিন্দাবাদ। একই দৃশ্য দেখা গেল কানাডার ভ্যাঙ্কুভারেও। সেখান থেকেও প্রবাসীরা দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবন অভিমুখে আন্দোলনকারীদের সমর্থনে বার্তা পাঠাচ্ছেন এবং সংহতি জানাচ্ছেন। ভ্যাঙ্কুভারের ভারতীয় প্রবাসী এক তরুণ মাথায় টুপি, সাদা টি শার্ট, সরাসরি বার্তা দিয়ে বলছেন, আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার এবং 21 জন ছাত্রের আত্মহত্যার দায় সরকারের ঘাড়েই বর্তায়। আমরা ক্ষমতাসীনদের জবাবদিহি চাই। ইনকিলাব জিন্দাবাদ, জয় হিন্দ। কানাডার পর ব্রিটেনের ম্যানচেস্টার থেকেও একই চিত্র সামনে এলো। সেখানেও প্রবাসীরা সোচ্চার কণ্ঠে স্লোগান দিচ্ছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে হবে নরেন্দ্র মোদীকেও। ছাত্রদের পর এবার আসা যাক কৃষকদের কথায়। ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে কৃষকরা যখন বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন, তখন হরিয়ানা সরকার কনক্রিটের স্ল্যাব ও ব্যারিকেড বসিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিল। কিন্তু সেই সমস্ত বাধা চুরমার করে হাজার হাজার কৃষক কিন্তু দিল্লির দিকে কুচকাওয়াজ অব্যাহত রেখেছেন। গত 12 বছরের প্রধানমন্ত্রীত্বে নরেন্দ্র মোদীকে যদি কোনো একটি গোষ্ঠী হাঁটু মুড়ে বসতে বাধ্য করে থাকে, তবে তারা হলেন দেশের কৃষককুল। মোদী সরকার ও তার পুলিশ যেন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখেই থর থর করে কাঁপছে। কৃষকদের প্রতিরোধের মুখেই তো একসময় সেই কালা কৃষি কানুন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন মোদী সরকার। সেদিনও তার তপস্যায় খামতি ছিল, আজও আছে। কৃষকদের কাছে নতি স্বীকার করা নরেন্দ্র মোদীকে আজ হোক বা কাল তরুণ ছাত্রদের এই যুব শক্তির কাছেও না হাঁটু মুড়তেই হবে। আমার বিশ্বাস, কৃষকদের পর এবার দেশের সরকারের প্রতি চরম বীতশ্রদ্ধ, বিক্ষুব্ধ, বিবর্ণ, বিদ্রোহী, বিক্ষত এই তরুণদের সামনেও মোদী সরকারকে নতি স্বীকার করতেই হবে। তরুণদের একটা নিজস্ব উন্মাদনা ও আবেগ থাকে, যা কোনো শাসন বারণ বা বাধাকে মানতে চায় না। সলিল চৌধুরীর সেই বিখ্যাত গানের লাইনটি মনে করুন, নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে, কিসের বাধা বিপদ বরণ, মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে লড়াই করার মতো অপরিসীম শক্তি যেন তাদের শিরায় বইছে। দিল্লির পথে স্বতঃস্ফূর্ত যুব সমুদ্র দেখে মনে হচ্ছে, এই শক্তি, এই রক্ত সত্যি আর রাষ্ট্রীয় শোষণ বাঁধন মানতে রাজি নয়। এই দেশটা সবার, এটা ছাড়া যেন তারা আর কিছু মানতেই রাজি নয়। কিন্তু এর মাঝেই যে ছবিগুলো সামনে আসছে, তা অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয় বিদারক। ককরোচ জনতা পার্টি তাদের নিজেদের অফিসিয়াল হ্যান্ডেল থেকেই ভিডিওগুলি পোস্ট করেছে। কোনো ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের লক্ষ্য করে ইট পাথর ছুড়ছে উর্দিধারী পুলিশ। কোনো ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের মারে আক্রান্ত এক ছাত্রীর কান্না। পুলিশের মারে চোট পেয়ে কাঁদছে বছর 16 এক ছাত্র। আমিও না একাধিকবার এই ভিডিওগুলো দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।
একজন পুলিশ কর্মকর্তা যেভাবে এক আন্দোলনকারী তরুণীর সঙ্গে অত্যন্ত অভদ্র ও আপত্তিকর আচরণ করছেন তা দেখে ক্ষোভে মন রিরি করে ওঠে। একে কি পুলিশি দায়িত্ব পালন বলে? একদিকে আমাদের আন্দোলনকারী কৃষকদের পথ আটকানো হচ্ছে, অন্যদিকে ছাত্রদের কণ্ঠরোধ করতে চালানো হচ্ছে বর্বরতা। আরো একটি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে অত্যন্ত কুরুচিকর ও নৃশংসভাবে এক তরুণীর পিঠের নিচের অংশে লাঠি দিয়ে আঘাত করছে পুলিশ। ভাষার শালীনতা বজায় রেখেই বলছি, পুলিশি ক্ষমতার এই চরম অপব্যবহার চরম নিন্দনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার সরাসরি আবেদন, গতকাল আপনি কৃষকদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন, আর আজ দেশের এই যুব শক্তির কাছে আপনাকে নতি স্বীকার করতেই হবে। ভবিষ্যতে সে আপনাকে বাধ্য করার আগেই আজকের বাস্তবটা অনুধাবন করুন। দেশের আপামর জনসাধারণ আজ আপনার এই নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে। ক্ষমতার দম্ভ সরিয়ে জনতার দাবিকে মাথায় তুলে নিন, নচেত এই অসন্তোষের আগুনে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা না অসম্ভব হয়ে পড়বে। এতক্ষণ আমরা মাঠে ঘাটে চলা ক্ষোভ আর সংঘাতের চিত্র দেখছিলাম, কিন্তু এই আন্দোলনের আসল গভীরতা আর রাজনৈতিক প্রভাবটা কোথায় আসুন সেটা একটু তলিয়ে দেখা যায়। এত বিশাল সংখ্যক ছাত্র যে এখানে জমায়েত হবে, তাদের অভিভাবকরা পাশে এসে দাঁড়াবেন, আর গোটা দেশ জুড়ে এমন তীব্র প্রতিক্রিয়া তৈরি হবে, এমনটা সত্যি অভূতপূর্ব। 15 বছর আগে ঠিক এই রকম সময় দিল্লির রামলীলা ময়দানে আন্না হাজারের 13 দিনের আন্দোলনে আমরা দেখেছিলাম। রাজনৈতিক বিশ্লেষকদের মনে হয়েছিল সেটাই স্বাধীন দেশের ইতিহাসে অন্যতম বড় জন আন্দোলন। এখানেও প্রথম দিকে মনে হয়েছিল ছাত্ররা আসবে, ধর্নায় বসবে, হয়তো কয়েকদিন পর চলেও যাবে। দাবি মানা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু দিল্লি ছড়িয়ে মুম্বাই, প্রয়াগরাজ, গোয়া, এমনকি ভ্যাঙ্কুভার থেকে লন্ডনের হাই কমিশন পর্যন্ত এই আক্রোশের ঢেউ যেভাবে আছড়ে পড়লো না, তাতে আমরা সত্যিই বিস্মিত। পুলিশের লাঠির সামনে দাঁড়িয়ে ছাত্ররা যখন বলছে মারো আরো মারো, সেই দৃশ্য কাঁপিয়ে দেওয়ার মতো। চরম পুলিশি দমন পীড়নের মুখে তরুণ প্রজন্মের এই অহিংস গান্ধীবাদী প্রতিরোধ আমরা আগে দেখিনি। সন্দেহ নেই, মোদী সরকার এই যুব সমুদ্রের তীব্রতা দেখে ভেতরে ভেতরে কেঁপে গেছে। শাসক দল ঘুণাক্ষরেও টের পায়নি যে মানুষের ক্ষোভের সলতেটা কতটা তলে তলে পাকছিল। দিল্লি থেকে দেশ বিদেশে প্রতিবাদের এই অগ্নুৎপাত মোদী সরকারের অস্তিত্বের সামনে এখন বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তবে এই আন্দোলনের ধরনটা একটু আলাদা। সরকার এখন সব থেকে বড় বিপদে পড়েছে অন্য জায়গায়। আন্না হাজারের আন্দোলনের একটা নির্দিষ্ট মুখ ছিল, আন্না হাজারের নিজে। ফলে সরকারের পক্ষে কথা বলার বা কৌশল নির্ধারণের একটা নির্দিষ্ট কেন্দ্র ছিল। কিন্তু এই ছাত্র আন্দোলনের শক্তিটাই অন্য জায়গায়। আন্না হাজারের আন্দোলনে অরবিন্দ কেজরিওয়াল সহ একদল সুপরিচিত ও প্রতিষ্ঠিত মুখ ছিলেন। তাদের একটা স্পষ্ট চেইন অফ কমান্ড বা নেতৃত্ব ছিল, সমাজেও ছিল গ্রহণযোগ্যতা। তাই আন্দোলন কিভাবে এগোবে, সরকারের সঙ্গে সমঝোতা কেমন হবে, সেই কৌশল ছকা সহজ ছিল। কিন্তু বর্তমান ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ও সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার জায়গা হলো এটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। কোনো একক মুখ বা আনুষ্ঠানিক নেতৃত্ব ছাড়াই সাধারণ পড়ুয়ারা স্বপ্রণোদিত হয়ে রাস্তায় নেমে এসেছে। আর এমন নেতৃত্বহীন গণ উত্থানমুখী আন্দোলন নিয়ন্ত্রণ করা বা সমঝোতায় আনা সরকারের পক্ষে হাজার গুণ বেশি কঠিন। সরকার কার সাথে কথা বলবে? কৌশল হিসেবে তারা সূত্র মারফত ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করেছিল। বিজেপির পক্ষ থেকে আন্দোলনকারীদের 2 প্রতিনিধির মাধ্যমে বার্তা দেওয়া হয়েছিল যে 3টি প্রধান দাবির মধ্যে 2টি মানতে সরকার রাজি। দাবিগুলো কি ছিল? সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি দেওয়া, 2 নিট প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করা ক্ষতিগ্রস্ত ছাত্রদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, 3 শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সরকার বোঝাতে চাইল ওয়াংচুকের মুক্তি ও ক্ষতিপূরণের বিষয়ে তারা নমনীয়, অথচ আসল দাবি অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে মোদী সরকার পুরোপুরি মুখে কুলু পেটে বসেছিল। কিন্তু ছাত্রদের স্বতঃস্ফূর্ত আবেগ আর ক্ষোভকে কি সামান্য চালে ধামাচাপা দেওয়া সম্ভব? ওয়াংচুকের স্ত্রীর মাধ্যমে বা কি বার্তা সামনে এসেছে? সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির মাধ্যমে আসা বার্তাটি প্রথমে কিছুটা গোলমেলে মনে হয়েছিল। বলা হয়েছিল বিরোধী সাংসদরা বা কোনো প্রতিনিধি যদি গিয়ে দেখা করেন তবে ওয়াংচুক অনশন ভাঙতে প্রস্তুত, অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মূল দাবিটি থেকে সরার একটা আভাস যেন দেখা যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি বদলে যেতে সময় লাগেনি। পুলিশের বেধড়ক লাঠিচার্জ, তাঁবু উপড়ে ফেলা, এমনকি অঝরে বৃষ্টি, কোনো কিছুই রাজপথের ভিড়কে কমাতে পারল না। উপরন্তু সাধারণ মানুষের যোগদানে ভিড় আরো বাড়তে থাকলো।
দেশ জুড়ে আক্রোশের মাত্রা দেখে ওয়াংচুক ও তার সতীর্থরা বুঝতে পারল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন প্রত্যাহার করলে আন্দোলনের মূল ভিত্তিটাই ভেঙে পড়বে। জনতার এই অনমনীয় চাপের মুখে তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা করতে বাধ্য হন। আর এখানেই এই আন্দোলনের সব থেকে বড় দুর্বলতা ও শক্তি লুকিয়ে আছে। দুর্বলতাটা কি? জেপি আন্দোলন বা আন্না হাজারের আন্দোলনের মতো এখানে কোনো বাধা ধরা কৌশল কিংবা একক কমান্ড নেই। নেতারা নির্দেশ দেবেন আর সাধারণ মানুষ চোখ বন্ধ করে তা মেনে নেবে। এই আন্দোলনের কাঠামো তেমনটা নয়। আর শক্তি কোথায়? জনতা যখন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে তখন তাদের কোনো চক্রান্ত দিয়ে বিপথে চালনা করা বা রাজনৈতিক চাপে নতি স্বীকার করানো সরকারের পক্ষে না অসম্ভব হয়ে পড়ে। মোদী সরকারের আসল সংকট এখানেই। তারা সমঝোতার জন্য কার সঙ্গে কথা বলবে? আজকে ডিজিটাল যুগে দমন পীড়নের কোনো ছবি চাপা থাকে না। পুলিশের নির্বিচার লাঠিচার্জের সামনে রক্ত ভেজা চোখে তরুণদের বুক চিতিয়ে বলা মারো, আরো কত মারবে মারো, এই একটা দৃশ্য দেশের প্রতিটি অভিভাবক এবং সংবেদনশীল মানুষের বিবেককে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। লাঠি চালিয়ে বা ভয় দেখিয়ে এই ক্ষোভ দমানো যাবে না। আর আন্দোলনকারীদের কোনো নির্দিষ্ট শীর্ষ নেতা না থাকায় তাদের বিভ্রান্ত করার চালও মোদী সরকারের ব্যর্থ হতে বাধ্য। ক্ষমতার অন্ধ মহলে বসে থাকা দিল্লির শাসকদের দিকে আজ সরাসরি তিনটি নগ্ন সত্য প্রশ্ন ছুড়ে দিচ্ছে দেশের এই প্রতিবাদী যুব সমাজ। নাম্বার 1, যে তরুণ তরুণীদের হাতে দেশের ভবিষ্যৎ গড়ার কথা ছিল, আইসিইউর ভেন্টিলেটর আর রক্তাক্ত রাজপথকে কি তবে তাদের ভবিষ্যৎ বানিয়ে দিলেন? নাম্বার 2, লাঠি, টিয়ার গ্যাস আর পুলিশের বুট দিয়ে কি 21 শতকের এই জাগ্রত যুবশক্তির কণ্ঠরোধ করা সম্ভব, নাকি নিজেদের পতনকেই আরো ত্বরান্বিত করছেন? নাম্বার 3, কৃষক, শ্রমিক, সংখ্যালঘু থেকে শুরু করে দেশের তরুণ প্রজন্ম সবাই যখন আজ আপনাদের বিরুদ্ধে রাস্তায়, তখন ইভিএম এর আড়ালে লুকিয়ে থাকা সেই তথাকথিত জয়ী জনতা আসলে কারা? ইতিহাস সাক্ষী, কোনো স্বৈরাচারী শাসকই চিরকাল চাবুক উঁচিয়ে রাজত্ব চালাতে পারেনি। বন্দুকের নল আর পুলিশের লাঠি দিয়ে প্রতিবাদের আগুন নেভানো যায় না, তা আরো দ্বিগুণ গতিতে দাবানল হয়ে ছড়িয়ে পড়ে। আজ দিল্লি কাঁপছে, দেশ কাঁপছে, প্রবাসের মাটিও কেঁপে উঠছে। রাজপথের এই অদম্য যুব সমুদ্রের জোয়ার যখন আছড়ে পড়ে তখন পৃথিবীর সব থেকে শক্তিশালী স্বৈরাচারীর গদিও কিন্তু এক নিমেষে খড়কুটোর মধ্যে ভেসে যায়। নজর রাখুন যুবশক্তির প্রতিবাদে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।